নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমি রুদ্র দত্ত। শ্রাবণ মাস অতিক্রান্ত হতে চলল। দিন দশেক আগে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ তিথি 22শে শ্রাবণ। এই 22শে শ্রাবণে আমাদের স্মরণ এবং শ্রদ্ধার্ঘ্য হিসেবে আজ থেকে পাঠ করতে আরম্ভ করব একটি শ্রুতি পুস্তক, যাতে লেখিকা রবীন্দ্রনাথের শেষ জীবনকে অতি যত্ন এবং ভালোবাসা নিয়ে ধরে রেখেছেন। রানীচন্দের লেখা গুরুদেব। এই বই থেকে দুটি পরিচ্ছেদ আগে একবার পাঠ করেছিলাম, এখন পুরো বইটিই পাঠ করব। শ্রোতা বন্ধুদের সুবিধার জন্য সেই দুটি পরিচ্ছেদের পাঠও এর মধ্যে থাকবে। রানীচন্দ রবীন্দ্রনাথের বিশেষ স্নেহধন্যা হওয়ার ফলে সেইটাই হয়তো আমাদের অনেকের কাছে রানীচন্দের প্রধান পরিচয় হয়ে দাঁড়িয়েছে। আর আজ যে শ্রুতি পুস্তকটির পাঠ আরম্ভ করছি সেটি অবশ্যই সম্পূর্ণভাবে রবীন্দ্রনাথকে কেন্দ্র করে। কিন্তু রানীচন্দ নিজে একজন বিশিষ্ট স্বতন্ত্র ব্যক্তিত্ব। তাঁর অন্য ভাই বোনদের মতোই তিনি ছিলেন শিল্পী, আবার সুলেখিকাও ছিলেন। তাঁর পূর্ণ কুম্ভ গ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে ভূষিত হন। শান্তিনিকেতনে তাঁকে নিয়ে এসেছিলেন রবীন্দ্রনাথ স্বয়ং। সেই গল্প আজ যে বইটি পাঠ করব তাতেই আছে। রানীর বাবা কুলচন্দ্র দে ছিলেন রবীন্দ্রনাথের নিকট বন্ধু। শান্তিনিকেতনে প্রথমে রানীর চর্চা ছিল সঙ্গীত, নৃত্য ও শিল্প নিয়ে। রবীন্দ্রনাথের প্ররোচনাতেই রানী প্রথম কলম ধরেন। অবনীন্দ্রনাথের মুখে শোনা রবি কাকার গল্প নিয়ে তৈরি হয় বই, যার নাম দেওয়া হয় ঘরোয়া। অবনীন্দ্রনাথ বইয়ের গোড়ায় লিখে দিয়েছিলেন, কল্যাণিয়া রানী, আমি বলেছি, তুমি লিখেছ। রবীন্দ্রনাথ নিজে ঘরোয়া বইটি পড়ে খুব খুশি হয়েছিলেন। বলেছিলেন, এই বইটা বের হলে একটা সময়কার ইতিহাস জানতে পারবে। পরের জীবনে রানী পেয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সোনার মেডেল, সাহিত্য কীর্তির জন্য রবীন্দ্র ভারতীর সম্মান সূচক ডিলিট। স্বাধীনতা আন্দোলনের সময় 1942 সালে ইংরেজ সরকার তাঁকে জেলে অন্তরীণ করেছিল। সেই নিয়ে তিনি পরে তাঁর জেনানা ফাটক গ্রন্থ রচনা করেন। স্বাধীন ভারতের প্রতিনিধি হয়ে একাধিকবার সাংস্কৃতিক দৌত্য করতে ইউরোপ ও রাশিয়ায় গেছিলেন। শেষের জীবনে ফিরে এসেছিলেন শান্তিনিকেতনে। গুরুদেব বইটিতে রানীচন্দের জীবনে রবীন্দ্রনাথের স্মৃতি লিপিবদ্ধ আছে। প্রথমে বন্ধু কুলচন্দ্র দের মেয়ে হিসেবে, পরে ব্যক্তিগত সেক্রেটারি অনিলচন্দ্র চন্দর স্ত্রী হিসেবে, এবং কবির শেষ জীবনে বস্তুত গুরুদেবের ডান হাত হিসেবে রানীর যে অভিজ্ঞতা তা সত্যিই অনন্য। ডান হাতের কথাটা অত্যুক্তি নয়। কবিগুরুর শেষ কিছু কবিতা নিজের হাতে লিখে রাখার ক্ষমতা তাঁর ছিল না। তিনি মুখে মুখে বলতেন আর রানী লিখতেন। এই বইটিতে সেই সব অভিজ্ঞতার কথাই আছে। বইয়ের গোড়াতেই রানী লিখছেন, সন্তারিখ মনে নেই, মনে থাকেও না। অন্যান্য পরিচ্ছেদেও একাধিকবার উল্লেখ করেছেন যে সময়ের বিশেষ পরম্পরা মানার চেষ্টা না করে যখন যে স্মৃতি কথা প্রসঙ্গে এসেছে তাই লিখেছেন। কিন্তু একদম কালানুক্রমিক না হলেও রানীর রবীন্দ্র অভিজ্ঞতার পরম্পরা এই বইয়ে মোটামুটি বজায় আছে। এই বইয়ের ব্যাপ্তি আনুমানিক 13 বছর। বইয়ের গোড়ায় রানী 16 বছরের অপরিণতা কিশোরী, আর 67 বছর বয়স্ক প্রৌঢ় রবীন্দ্রনাথ খ্যাতি ও কর্মযজ্ঞের শিখরে। আর বইয়ের শেষ 80 বছর বয়সে রবীন্দ্রনাথের প্রয়াণ দিয়ে। তাই পাঠক হিসেবে কখন কোন বয়সের রানীর চোখে আমরা কোন বয়সের রবীন্দ্রনাথকে দেখছি তা একটু খেয়াল রাখলে এই বইটির মূল্য এবং এর থেকে আমাদের উপভোগ ও প্রাপ্তি অনেকটা বাড়ে বলেই আমার মনে হয়। রানীর জন্ম 1912 খ্রিস্টাব্দে। বিভিন্ন বিবরণ থেকে যতদূর বুঝতে পারি মাত্র 5 বছর বয়সে তিনি বাবা কুলচন্দ্র দেকে হারান। রানীর রবীন্দ্রনাথকে প্রথম স্বচক্ষে দেখা যখন তাঁর 17 বছরের বড় বড়দা
শিল্পী মুকুলচন্দ্র দে তাঁকে এবং ছোট বোন অন্নপূর্ণাকে শান্তিনিকেতনে নিয়ে যান 1927 কি 28 সালে। এই ঘটনা দিয়েই রানীচন্দর গুরুদেব গ্রন্থের শুরু। চৌরঙ্গীর বাড়িতে যখন রবীন্দ্রনাথ তাঁদের সঙ্গে এসে কিছুদিন থেকেছিলেন, তা তার অনতিবিলম্বেই। মনে করে আশ্চর্য লাগে যে যখন পিতৃহারা কিশোরী দুই বোনকে তিনি শান্তিনিকেতনে নিজের আশ্রয়ে নিয়ে চললেন, কয়েক বছর পরে যখন রানীর বিয়ে নিয়ে জটিলতা দেখা দিল, তখন নিজে সেই দিকে দৃষ্টি দিয়ে নিজের হাতে যখন তার বিয়ের দায়িত্ব তুলে নিলেন, যে কথা এই বইয়ের 3য় পরিচ্ছেদে আছে, তখন রবীন্দ্রনাথ এক বিশ্ববরেণ্য মানুষ। সমস্ত পৃথিবীর দ্বার যার কাছে খোলা, যার প্রতিটি কথা শোনার জন্য দেশ বিদেশ থেকে টমাস মান, রবার্ট ফ্রস্ট, বার্নার্ড শ বা রোমা রোলার মতো মানুষেরা অপেক্ষা করে থাকেন। আবার যখন শুনি রানীর স্বামী অনিলচন্দ্র পোশাকি ব্যাঙ্কোয়েটে খেতে বসে টুপি খুলে রাখার জন্য রবীন্দ্রনাথের কাছে ধমক খাচ্ছেন, তখন সমাজপতি বিশ্ব নাগরিক রবীন্দ্রনাথকে চিনে নিতে অসুবিধা হয় না। আর তার অনেক পরে জীবনের গোধূলির ম্লান আলোয় দেখি অন্য এক রবীন্দ্রনাথকে, যিনি একাধারে জীবনের রহস্যভেদী কাব্য সৃষ্টি করে চলেছেন, আবার নিজের জীবনে শিশুর মতো সরল ছেলে খেলা আরম্ভ করেছেন খাদ্য, পরিধেয়, বাসস্থান নিয়ে। এ কথা ঠিক যে রানী স্মৃতিচারণ করতে গিয়ে কোথাও কোথাও পরের কথা আগে বলেছেন, আবার ফিরে এসেছেন। কিন্তু যেসব ঘটনা রানী বর্ণনা করেছেন তার প্রতি একটু খেয়াল রাখলেই কালের পরম্পরা বুঝতে অসুবিধা হয় না। আর সবচেয়ে বড় কথা এই যে শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা, স্নেহ নিয়ে রানীর দৃষ্টি রবীন্দ্রনাথকে জড়িয়ে থেকেছিল, তা রানীর স্বচ্ছ সাবলীল ভাষার দ্বারা শুধু আমাদের বোধগম্যই হয় না, একেবারে হৃদয়ে জয় করে নেয়। সব মিলিয়ে রানীচন্দের গুরুদেব বাংলা ভাষা আর সংস্কৃতির এক মূল্যবান দলিল তো বটেই, আবার অপূর্ব সাহিত্য সৃষ্টিও বটে। শ্রোতা বন্ধুরা, আরম্ভ করছি আজকের পাঠ। শুনতে থাকুন শ্রুতি পুস্তক, রানীচন্দ রচিত গুরুদেব। আজ প্রথম পর্ব। সন্তারিখ মনে নেই, মনে থাকেও না। তখন বেশ বড় হয়েছি। বিক্রমপুর থেকে কলকাতায় এলাম আমরা মায়ের সঙ্গে। তার কিছুকাল বাদে বড়দা দেশে ফিরলেন বিলেত হতে 12 বছর পরে। এসেই চললেন শান্তিনিকেতনে গুরুদেব রবীন্দ্রনাথকে প্রণাম করতে। সঙ্গে নিলেন দিদি, আমি, 2 বোনকে। অপরাহ্নের কোনো একটা ট্রেনে লম্বা ইন্টার ক্লাসের একটা কামরায় জানলার ধারে মুখোমুখি বসেছি 2 বোন, স্পষ্ট মনে আছে। একটু আড়ষ্ট, ভীত ভীত ভাব, বুকে চাপা উল্লাস। জ্ঞান হয়ে শহরে ঘোরাঘুরি আমাদের এই প্রথম। বাবা ইহলোক হতে বিদায় নিলেন আমার শৈশবে। বড়দা তখন সবে জাপান ঘুরে এসেছেন গুরুদেবের সঙ্গে। মা আমাদের নিয়ে চলে এলেন ঢাকায়, বড়দা গেলেন বিলেত। শহর বলতে তাই জানতাম ঢাকা, গ্রাম বলতে চিনতাম শ্রীধরপুর, মামা বাড়ি। 2 বোনে ফিসফিস করি, গুরুদেবকে দেখিনি চোখে কখনো, তবে জানি তো তাঁকে, ভালো করে জানি, আপন মানুষের মতো করে জানি। মায়ের কাছে ছিল প্রকাণ্ড এক কালো রঙের স্টিল ট্রাঙ্ক, মানুষ শুতে পারে তার মধ্যে, এত বড়। সেই বাক্স বোঝাই ছিল ছবি, বই, গুরুদেবের ফটো, তাঁর হাতে লেখা কবিতা, চিঠি, আর ছিল বড়দার আঁকা ছোট বড় অজস্র স্কেচ। বরাবর দেখেছি বছরে 2 বার সেই ট্রাঙ্ক খুলে মা ছবি, কাগজপত্র রোদে মেলতেন। আমাদের 2 বোনকে পাহারায় বসিয়ে দিতেন, হাওয়ায় না উড়ে যায় কিছু। সেই তখনই সেসব নেড়ে চেড়ে দেখতাম। ফটোর অ্যালবামগুলি নিয়েই কাড়াকাড়ি করতাম বেশি 2 বোনে। এগুলিই ছিল আমাদের বেশি প্রিয়। বুঝিবা বছরের এই 2টি দিনের জন্য অপেক্ষাতেই থাকতাম ফটোগুলো ফিরে দেখতে পাবো বলে। মার কাছে শুনেছি বড়দা নিজেই তুলেছেন সব ফটো, বেশিরভাগই গুরুদেবেরই। আশ্রমে মন্দিরে যাচ্ছেন, মন্দিরের সামনে, মন্দিরের সিঁড়ির উপর বসে ছাত্রদের নিয়ে লেখার টেবিলে 2 হাত রেখে ভাবছেন গুরুদেব। কত কত ছবি তাঁর। গাছতলার আশ্রমের ক্লাস, শালবিথি, বেনুকুঞ্জ, দেহলি, দারিক, বোঠান, বড়মা, লাবণ্যদী,
সব তো চেনা আমার এই ফটো দেখে দেখে। তাছাড়া গল্প শুনেছি মায়ের কাছে, ছোটবেলা থেকে বড়দাকে দিয়েছিলেন বাবা শান্তিনিকেতন ব্রহ্মচর্যাশ্রমে পড়তে। সেই বড়দা বড় হয়েছেন সেখানেই। প্রতি ছুটিতে বাড়ি আসতেন যখন, মাকে গল্প শোনাতেন আশ্রমের। সেই সব গল্পই এই 12 বছরে বারে বারে এতবার শুনেছি। আশ্রমের পথ, মাঠ, মানুষ, গাছ সবেরই সঙ্গে যেন ঘনিষ্ঠ পরিচয় ঘটেই আছে আমার। অজয় নদ দেখা যেতে বড়দা বললেন, আর মাত্র মাইল কয়েক বাকি, তারপরই বোলপুর। তখনকার দিনে স্টেশনে ট্যাক্সি রিক্সা ছিল না। স্টেশন থেকে শান্তিনিকেতন 2 মাইল পথ। গরুর গাড়িতে যেতে হতো, নয় হেঁটে। আমরা বোধহয় হেঁটেই গিয়েছিলাম। কুলি মালপত্র বয়ে এনেছিল। ঠিক কোন সময়টিতে গিয়ে আশ্রমে পৌঁছই মনে নেই। সেই সন্ধেয় গুরুদেবকে দেখেছিলাম কি দেখিনি মনে নেই। তিনি কোথায় বসেছিলেন, কি করছিলেন তাও মনে নেই। কিছুতেই সেই সন্ধেটা মনে আনতে পারছি না। যাক, যেখান থেকে সব কিছু পরিষ্কার মনে আছে সেখান থেকেই শুরু করি। আশ্রমের আদি বাড়ি তখন ছিল গেস্ট হাউস। সেখানেই আমরা ছিলাম। পরদিন খুব ভোর ভোর উঠলাম। গেস্ট হাউসের কাছেই রাস্তার ওধারে পান্থশালা, উঠোনে মাচা ভর্তি বেগনি রঙের শিমফুল, আর ঝোপ ভরা ছিল রাশি রাশি আকন্দ। বড়দা এনেছিলেন বিদেশ হতে বিখ্যাত স্টেটমারের হাতে গড়া মাটির একটি মেটুলি রঙের ছোট্ট বাটি। দুহাতের মাঝে রাখা যায় এমনি মাপ বাটির। সেই বাটিতে শিমফুল আর আকন্দ ফুল তুলে ভরে নিলাম। নিয়ে চললাম দুবোন বড়দার সঙ্গে গুরুদেবকে প্রণাম করতে। উত্তরায়ণে উদয়নের দোতলায় সিঁড়ির পাশে যে ছোট ঘর, তখনও দেয়াল গাঁথা হয়নি চারদিকে, থামের উপরে ছাদ ঢালা শুধু, সেইখানে বসে লিখছিলেন গুরুদেব। মনে আছে, ঘরে ঢুকে প্রণাম করতে যাব, কি খুশি হয়ে উঠলেন ফুল দেখে। বললেন, কে এলো আমার আকন্দ নিয়ে আমায় উপহার দিতে। বলতে বলতে 2 হাত বাড়িয়ে ফুল ভরা বাটিটি তিনি তুলে নিলেন আমার অঞ্জলি হতে। বহুদিন পরে বড়দা এসেছেন, বড়দার সঙ্গেই কথা হলো বেশি। আমাদের বললেন, আশ্রম দেখেছিস তোরা? আলাপ হয়েছে মেয়েদের সঙ্গে? যা যা আলাপ করে নে। মেয়েদের সঙ্গে আলাপ করতে আর কি, হ্যাঁ ভাই হুঁ ভাই করবি, আলাপ হয়ে যাবে। সেই শুনেই খিলখিল করে হেসে উঠলাম। আর কি বললেন শুনতেই পেলাম না। গুরুদেবও হাসলেন সেই সঙ্গে। মেয়েদের সঙ্গে আলাপ করিয়ে দিতে বড়দা আমাদের নিয়ে চললেন মেয়ে হোস্টেলের দিকে। তখন মেয়ে হোস্টেল ছিল দাঁড়িকে। ইঁটের গাঁথনি, খড়ের চালের দোতলা বাড়ি। পড়ো পড়ো হয়েও তা ছিল এতকাল, এই সেদিন সে বাড়ি ভেঙে ফেলা হয়েছে। স্টেশন হতে আশ্রমে ঢুকতে পথের ধারেই দাঁড়িক। তখনকার কালে আশ্রমে নতুন কেউ এলে পুরাতনরা যেন 2 হাত বাড়িয়ে তাকে কাছে টেনে নিত। সে আন্তরিকতা আমাদের কালের পরেও বহুকাল ছিল। এখন আশ্রম বাড়তে বাড়তে এত বেড়েছে যে কে এলো গেল খোঁজ পাওয়া যায় না। নুটুদি, অনুদি ইত্যাদি আরও যারা ছিলেন ঘিরে এলেন। গুরুদেব বলে দিয়েছেন হ্যাঁ ভাই হুঁ ভাই করতে। সে কথা বলতে বলতে যত হাসি, শুনতে শুনতে তাঁরাও তত হাসেন। মুহূর্তে ভাব হয়ে গেল সবার সঙ্গে। তাদের সাথে ঘুরে বেড়াই খেলার মাঠ, আম্রকুঞ্জ, বকুলবিথি, ছাতিমতলা। বড়দা নিয়ে যান গুরুপল্লীর ঘরে ঘরে, সারিবদ্ধ মাটির কুটির। শিক্ষকেরা থাকেন নিজ নিজ সংসার নিয়ে। দেখতে দেখতে 3টে দিন পলকে ফুরিয়ে গেল। মনে আছে, ট্রেনে চড়ে যখন সেই অজয় আবার পার হই, 2 বোনে ঝরঝর করে কেঁদে ফেলেছিলাম। যেন এখান থেকেও আশ্রমকে দেখতে পাচ্ছিলাম এতক্ষণ, এবারে তা চোখের আড়াল হলো। 2 মাস কয়েক পর বড়দা প্রিন্সিপাল হয়ে এলেন কলকাতার সরকারি আর্ট কলেজে। চৌরঙ্গির উপর প্রাসাদ তুল্য আর্ট কলেজের বাড়ি, তারই দোতলায় প্রিন্সিপালের ফ্ল্যাট। সেও বিরাট ব্যাপার। দুপাশে বড় বড় ঘর, মাঝখানে করিডর, পূব দিকে খোলা বারান্দা, নিচে বাগান, পুকুর, আলো ছায়া ঝলমল করে জলে দিনে রাতে সমানে। পুকুরের কথা শুনে গুরুদেবের খুব ভালো লাগলো। জল দেখতে গুরুদেব বড় ভালোবাসেন। গুরুদেব এলেন চৌরঙ্গিতে সেই ফ্ল্যাটে, কিছুদিন থাকবেন বলে। তখন সেখানে দিদি, আমি, ছোট ভাই আর বড়দা আছি। খোলা বারান্দার পাশের ঘরই বসবার ঘর। গুরুদেব খোলা আকাশ, পুকুরের জল দেখে খুব খুশি। কেবল ঘুমোবার সময়টুকু ছাড়া বাকি সব সময় ওই ঘর আর বারান্দাতেই কাটান।
আমরা দু বোন ছায়ার মতো সঙ্গে সঙ্গে থাকি। পিতৃস্নেহ বঞ্চিত প্রাণ এতখানি স্নেহ মমতা পাইনি কখনো জীবনে। গুরুদেবের কাজ ছাড়া হতে পারতাম না মুহূর্তের জন্যেও। একটু যদি এ কাজে ও কাজে এঘর ওঘর করেছি, ঘুরঘুর করে আবার এসে তাঁর পিঠের কাছে দাঁড়িয়েছি, কি পাশ ঘেঁষে মাটিতে চুপটি করে বসে থেকেছি। গুরুদেব লিখতেন, ছবি আঁকতেন, তারই সাথে সস্নেহে এই স্নেহ কাঙাল মনকে কাছে টেনে নিয়ে রাখতেন। ঘণ্টার পর ঘণ্টা ওইভাবে কেটে যেত। সেই তখন তিনি রেখায় রেখা মিলিয়ে ছবি আঁকতে শুরু করেছিলেন। এক মনে দেখতাম তা। রেখা টানতে টানতে যেই একটা গড়নে এসে যেত, উল্লাসে হেসে উঠতাম। গুরুদেবও সেই হাসিতে খুশি হয়ে উঠতেন। সেই যেন এক খেলা ছিল আমাদের। সে খেলা চলেছিল শেষ পর্যন্ত। এরপর তাঁর শেষ জীবনের কটা বছর তো তাঁর কাছেই কাটিয়েছি। গুরুদেবের বেশিরভাগ ছবি আমার চোখের সামনে আঁকা। আজও বলতে পারি কখন কোন ছবি কোথায় বসে এঁকেছেন, আঁকতে বসে কি বলেছেন, কোন মুডে এঁকেছেন। তাঁর ছবির কথা পরে বলবো, তবে এইখানে এই চৌরঙ্গি হতেই তাঁর ছবি আঁকার খেলার একটা অংশে গুরুদেব আমাকে টেনে নিয়েছিলেন, টেনে রেখে দিয়েছিলেন। আজ সময়ের পটভূমিতে তা নিয়ে আর একখানি ছবি ফুটে ওঠে চোখের সামনে। গুরুদেবের জন্য রান্নার আলাদা লোক ছিল, সেই রান্না করত গুরুদেবের রুচি অনুযায়ী। তবু দিদি আমিও রান্না করে দিতাম রোজ কিছু না কিছু, নয়তো কেমন মন মানত না। পূর্ববঙ্গের মেয়ে, গুরুদেব আদর করে বলতেন পদ্মাপাড়ের মেয়ে। ঝাল ছাড়া কি করে রান্না করা যায় বুঝতেই পারতাম না, অথচ গুরুদেব ঝাল খেতে পারতেন না। গুরুদেব বলতেন, ডালে আবার লঙ্কা কেন, লঙ্কা বিনেই ডাল রান্না কর না। মহা সমস্যা, লঙ্কা বিনা ডাল ফোড়ন কি করে হতে পারে? দুবনে পরামর্শ করি ডালে লঙ্কা ফোড়ন দিয়েই ভাজা লঙ্কা তুলে ফেলব, তাহলে তিনি আর বুঝতে পারবেন না। ছেলে মানসি বুদ্ধি। লঙ্কা ফোড়ন দেবার সঙ্গে সঙ্গে যে ঝাঁঝটা গিয়ে 2-3 ঘর পেরিয়ে গুরুদেবের নাকে লাগতো, সে খেয়াল হতো না। রান্না করে ডাল ফোড়ন দিয়ে এ ঘরে এসেছি, গুরুদেব যেন কড়া কি এক গন্ধ পাচ্ছেন এমনি করে দেখিয়ে দেখিয়ে নিঃশ্বাস টানতেন, টেনেই আর চোখে চাইতেন। বুঝতে বিলম্ব হতো না যে ভাজা লঙ্কার তীব্র গন্ধটারই ইঙ্গিত করছেন। ভঙ্গি দেখে হেসে মুখে আঁচল চাপা দিয়ে ঘর থেকে পালাতাম। কখনো কখনো অবসর সময়ে গুরুদেব বসতেন আমাদের নিয়ে ইংরাজি পড়াতে। মনে আছে প্রথম দিন ক্রেসেন্ট মুন নিয়ে শিশুর সেই কবিতাটি খোকামাকে সুধায় ডেকে, এলেম আমি কোথা থেকে, কোনখানে তুই কুড়িয়ে পেলি আমারে, হোয়ার হ্যাভ আই কাম ফ্রম, হোয়ার ডিড ইউ পিক মি আপ, দ্য বেবি আস্কড ইটস মাদার। এই একটি লাইনই পড়ালেন কত রকম করে উল্টে পাল্টে, কত ভাবের মানে করে। তার পড়াবার পদ্ধতিই ছিল অপূর্ব। তখন কি সেসব বুঝতাম কিছু? একই লাইন নিয়ে এতক্ষণ লাগে পড়াতে, পরদিন সমস্ত ইংরেজি কবিতাটাই মুখস্থ করে রাখলাম আগে থেকে। গুরুদেব জিজ্ঞেস করতে না করতেই গড় গড় করে কথাগুলি বলে ফেলছি, ভাবছি গুরুদেব না জানি কত খুশি হচ্ছেন। গুরুদেব বললেন, তাই তো, না পড়াতেই পড়া শিখে ফেললি, এত মাথা। বলতে বলতে তিনি হেসে ফেললেন। আমিও যেন সেদিন একটু লজ্জাই পেলাম, তবু হেসেছিলাম তার সঙ্গে। তখন বুঝিনি, আজ বুঝি, মানুষ মাত্রেই খেলতে চায়। মাটি খেলা, ধুলো খেলা, শিশু মনের এক আনন্দের খেলা। দিনে দিনে বড় হতে হতে তা থেকে মানুষ সরে যায়, কিন্তু আকাঙ্ক্ষাটুকু থেকে যায় ওই এক মুঠো ধুলোর জন্য। সময় পেলেই আপনাকে ভুলে এক ফাঁকে তা দিয়ে একটু খেলা খেলে নেয়। এই ফাঁকটুকু সবার জীবনেই চাই। বয়স হলেও বড় হইনি, শহরের ছাঁট লাগেনি তখনও গায়ে, চলনে বলনে গ্রামের গন্ধ। গুরুদেব বিশ্রামের অবকাশে আমায় কাছে নিয়ে বসে গান শোনাতেন। জয় যদু লন্দন জগত জীবন, ও তুমি ভবে আইসা করলা কি। বাঙালদের মতো জয়ের উচ্চারণ করে এক একটা লাইন গেয়ে ওঠেন, আর শুনে হেসে কুটি কুটি হই। সে কি হাসি! যত হাসি গুরুদেব ততই গাইতে থাকেন, ও তুমি ভবে আইসা করলা কি, জয় যদু লন্দন। কখনো বা পদ্মা নদীর গল্প করতেন। আমারই বয়সী এক কন্যা প্রায় রোজই আসতো গুরুদেবের কাছে। একদিন গুরুদেব আমাকে বললেন, পদ্মাপাড়ের মেয়ে, বলতো তুই কখনো জল এনেছিস কলসি কাঁখে নিয়ে? বলি, হুঁ, কতবার গেছি মামিমাদের সঙ্গে কলসি কাঁখে নিয়ে নদীর ঘাটে।
মামাবাড়িতে গরমের দিনে পুকুরের জল শুকিয়ে যেত। গাঁয়ের বৌঝিরা দল বেঁধে যেতেন নদীতে খাবার জল আনতে। দিদিমা আমাদের দু বোনকেও দিয়েছিলেন দুটি ছোট ছোট পিতলের কলসি কিনে। গুরুদেব বললেন, আর এই দেখ, এই শহুরে মেয়ে বিশ্বাস করে না সে কথা। বলে কলসি কাঁখে জল আনা ও নাকি কবিত্ব করে বলা, বাস্তব নয়। গুরুদেব বললেন শিলাইদর গল্প। আমি শোনাই তাকে মামাবাড়ির বর্ষার মজা, মাছ ধরার রকমারি কৌশল, মাঘমণ্ডল, সুবচনী, মঙ্গলচণ্ডী ব্রতের নানা কাহিনী। লম্বা নিচু একটা সোফায় আধশোয়া অবস্থায় গুরুদেব বিশ্রাম নিতেন। মুখোমুখি মেঝেতে বসতাম আমি। গুরুদেব আগ্রহে বলে উঠলেন সেদিন, সুবচনী ব্রত? সে আবার কি ব্রত? বলি, হ্যাঁ হয়তো, পুকুর পাড়ে শান বাঁধানো ঘাটের উপরে হয়। তেল সিঁদুর মাখিয়ে সুবচনী আঁকে, ব্রত কথা বলে। পাড়ার বৌঝি গিন্নিবান্নিরা আসে। ঘাটে উলুধ্বনি পড়লেই বোঝা যায় কেউ হয়তো কোনো সুখবর পেয়েছে কি কিছু মঙ্গল ঘটেছে, তাই ঘাটে সুবচনীর ব্রত করতে এসেছে। সবাই ছুটে আসে যোগ দিতে। পান সুপারি বাতাসা আর এক বাটি তেল, খানিকটা সিঁদুর, এই লাগে। ব্রতের শেষে সকলের মাথায় সেই তেল ছোঁয়ানো হয়, সদবাদের কপালে সিঁদুর পরায়, আর প্রসাদী পান সুপারি বাতাসা সবার হাতে হাতে দিয়ে দেয়। গুরুদেব জিজ্ঞাসা করেন, আর মঙ্গলচণ্ডী? সে হয় অঘ্রাণ মাসে, পুরো মাসই এই ব্রত করতে হয়। বলেন, কি কি লাগে এই ব্রতে? গম্ভীরভাবে বলি, বেশি কিছু না, কলা পাতার ডগার দিকটা, ধান দুর্বা ফুল আর পিটুলি বাটা দিয়ে একরকম আলুনি, মানে লবণ ছাড়া পিঠে, এই দিয়েই পুজো হয়ে যায়। গুরুদেব জানতে চাইলেন। খুব উৎসাহে বলতে থাকি ব্রত কথা। পূর্ববঙ্গে বাড়ি, তার উপরে গুরুদেব যখন তখন সবার সামনে ডেকে বসেন পদ্মাপাড়ের মেয়ে। বড় লজ্জা পাই, মনে হয় এ বুঝিবা একটা কলঙ্কই আমার। তাই ভাষাটা যত পারি এদেশীয় যাতে হয় তা নিয়ে প্রবল একটা প্রচেষ্টা থাকে আমার। গুরুদেব বললেন, না না, এমনি করে নয়, ঠিক যেমনটি করে ব্রত কথা বলে তেমনি করে বল। এমন শ্রোতা, এত আগ্রহ শুনতে! মুহূর্তে বাঙাল মেয়ের লজ্জা কুণ্ঠা কোথায় চলে যায়, উল্লাসে দুপা সামনে সোজা মেলে দিয়ে বলতে থাকি। বলি, হাতে ধান দুর্বা ফুল নিয়ে বসতে হয় কথা শুনতে, সে আর কোথায় পাবো এখন, এমনিই বলি। আমি বলছি আর গুরুদেব এক মনে শুনে যাচ্ছেন। মাঝে মাঝে দু চোখ বড় বড় করে বলে ওঠেন, হ্যাঁ, মানে এমনতর আশ্চর্য ঘটনা! আমাকে আর পায়কে, ভেসে চলেছি তখন ব্রতের কথা স্রোতে। কত অঘটন ঘটনা, কত অসম্ভব সম্ভব, কত আশ্চর্য অত্যাশ্চর্য ব্যাপার, এক রাত্রে কত ওলট পালট। বণিক কন্যা রাত জেগে বসে আছে, রাত্রি প্রভাত হলেই তার সকল দুঃখের অবসান। রাত আর কাটে না, রাইত পোহা রাইত পোহা রাইত পোহা রাইত পোহাইল, অর্থাৎ ভোর হলো। গুরুদেব বললেন, বটে, এমন? তা এই ব্রত করলে কি ফল হয়? গড় গড় করে বলে যাই, নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, অবিবাহিতের বিবাহ হয়, লাখপতির কন্যা কোটিপতির ঘরে পড়ে। মঙ্গলচণ্ডী ব্রত, আলোতে করে আঁধারে খায়, যেই বর মাগে সেই বর পায়। মানে ব্রত করে ব্রতের সেই পিঠুলি পিঠে প্রসাদ অন্ধকারে দাঁড়িয়ে খেতে হয়। গুরুদেব বলেন, এই ব্রত করলে টাকা পাওয়া যায়? বলি, হ্যাঁ, ব্রত কথাতেই তো আছে, নির্ধনের ধন হয়। তা খরচ কত লাগে? বেশি না গুরুদেব, মাত্র ৫.৫ আনা। সেদিন কি তৃপ্তি আমার! যেন এক অপূর্ব কাহিনী শুনিয়েছি গুরুদেবকে, এক দুর্লভ তথ্য দিয়েছি তাঁকে। তখন যে কয়দিন গুরুদেব ছিলেন চৌরঙ্গীতে, প্রতি সন্ধ্যায় তাঁর স্নেহসিক্ত ভক্ত, অনুরাগী, আশ্রমের হিতৈষী নারী পুরুষ বহুজনা আসতেন তাঁর কাছে। জ্ঞানী গুণী সুধীজন সব। গুরুদেব সেদিনের নতুন কবিতা বা লেখা তাঁদের পড়ে শোনাতেন। নতুন গানে সেদিন কোনো সুর দিলে গাইয়ে যারা, তাঁরা তা শিখে নিতেন। আলাপ আলোচনা হতো কত রকমের তাঁদের সঙ্গে। কেবল তাঁর আঁকা ছবি তিনি সবাইকে দেখাতেন না, সত্যিকারের শিল্প রসিক ছাড়া। সেদিন সন্ধেবেলাও ভিড় হয়েছে সে ঘরে। নানা কথার পরে শান্তিনিকেতন আশ্রমের টাকার সমস্যার কথা উঠল। কয়দিন ধরেই এ প্রসঙ্গ চলছিল, কি করলে কোথা হতে কিছু টাকা জোগাড় করা যায়। সম্প্রতি টাকার বিশেষ প্রয়োজন সেখানে। কেউ বললেন গুরুদেবকে কোথাও বক্তৃতা দিতে, কেউ বললেন নাচ গানের একটা শো দিতে কলকাতার স্টেজে, কেউ বললেন অমুককে কিছু টাকা চেয়ে চিঠি লিখতে, ইত্যাদি। এটা ওটা সেটা, যাঁর মাথায় যা আসছে সেই পরামর্শ দিয়ে যাচ্ছেন।
আমি গুরুদেবের পিঠের দিকে বসে চুপ করে শুনছি সব, আর সকলের কথার সঙ্গে সঙ্গে তাদের মুখ চেয়ে চেয়ে ফিরছি। হঠাৎ গুরুদেব বলে উঠলেন, আহা, তোমরা এত ভাবছ কেন? টাকা পাবার একটা অতি সহজ উপায় আছে। সবাই আগ্রহে উৎসুক হয়ে উঠলেন। আমিও বিস্মিত নেত্রে গুরুদেবের মুখের পানে তাকিয়ে রইলাম। কি সে উপায়? গুরুদেব আর চোখে যে পাশে আমি বসেছিলাম সেদিকে একবার তাকিয়েই তাঁদের দিকে ফিরে বললেন, মাত্র ৫.৫ আনা খরচ। বলতেই আমি লজ্জায় গুটিয়ে গেলাম। যে কথা খালি ঘরে একান্তে তাঁকে বলা, সে কি এমন করে সবাইকে জানতে দিতে হয়? গুরুদেব তাঁদের বললেন, দেখো, ওসব কিছু নয়, মঙ্গলচণ্ডী ব্রত করো, যত টাকা চাও পেয়ে যাবে। সবাই কৌতুক বুঝতে পেরে হেসে উঠলেন। আমি যে কি করব, কোথায় লুকোবো দিশে পাই না। মনে হলো বাঙাল মেয়ের যেন এক মহাকলঙ্ক রটল। লজ্জা লজ্জা, এত লজ্জা যে মাটিতে যেন মিশে যাই। এই ৫.৫ আনার ব্যাপার নিয়ে গুরুদেব আমাকে কতবার এমনিতর লজ্জায় ফেলেছেন। তখন কেন, অনেক দিন অবধি আমার এই ধারণাই ছিল যে এসব ব্রতকথার মধ্যে যে বাঙালপনা আছে তা একেবারে অচল, হাসির ব্যাপার। গুরুদেবও জানতেন আমার লজ্জাটা কোথায় আর কত গভীরে, তাই তিনি এ কৌতুকে মজা পেতেন। নতুন কেউ এলেই, টাকা পয়সার কথা উঠলেই আমার বুক দূর দূর করতে থাকত। এই বুঝি বা আবার সেই কথা ওঠে। আর হতোও তাই। ঠিক গুরুদেব বলে বসতেন, মাত্র ৫.৫ আনা। আর আমিও ধরণী দ্বিধা হও বলে লুকোবার আশ্রয় খুঁজতাম। বহু বছর পর্যন্ত গুরুদেব এ নিয়ে কৌতুক করেছেন। কেন যে এত লজ্জা পেতাম তাই ভাবি আজ। কিন্তু পেতাম। মনে হতো যে গুরুদেবকে ব্রত কথা বলে মহা এক অপরাধ করেছি। মনে হতো এমন কি কিছু হতে পারে না যাতে করে গুরুদেব এই কথা বেমালুম ভুলে যান। আর গুরুদেবও যেন কেমন ভিড়ে ভাড়েই আবার বলে বসবেন এ কথা। কলাভবনে ছাত্রী তখন আমি। গুরুদেব সে সময় প্রায়ই আশ্রমে হঠাৎ চলে আসতেন। কলাভবনে প্রায়ই আসতেন। তখন সবে একটা বড় হলঘর হয়েছে কলাভবনে। তখনকার কালে ওই ঘরটিই ছিল সবচেয়ে বড়। গুরুদেব চলে এলেন একদিন সেখানে। গুরুদেবকে আসতে দেখে অন্যরা, ছাত্র ছাত্রী শিক্ষক যে যেখানে ছিল, সব বিভাগের সবাই এসে জড়ো হলো হলঘরে। সেসব দিনে ক্লাসের ঘণ্টা সময় নিয়ে অত কড়াকড়ি ছিল না, নিয়মের বাঁধন ছিল না। গুরুদেব কোনোদিন ছবি, কোনোদিন সাহিত্য, কোনোদিন বা এ জগতের জীব জীবন নিয়ে গভীর হতে গভীরতর কথা বলে শোনাতেন। সেদিনও তেমনি অনেকক্ষণ ধরে বললেন। সবাই মগ্ন, স্তব্ধ। কথা শেষে নন্দদার সঙ্গে কলাভবনের সুবিধে অসুবিধে নিয়ে কথা উঠল। আশ্রমের সর্বত্রই তো এই এক সমস্যা, টাকার অভাব। নন্দদা জানান, মিউজিয়ামের ঘর বাড়াতে হবে, পুরাতন ছবিগুলি রাখতে গোটা 2 কাঠের বাক্স চাই, কলাভবনের ছেলেদের হোস্টেলের খড়ের চালটা এবার পাল্টাতেই হবে, ইত্যাদি। গুরুদেবও ভেবে পান না কিভাবে এ টাকার ব্যবস্থা করা যায়। লোকের কাছে চেয়ে চিনতে ডোনেশন আর কতই বা আসে। গুরুদেবের কৌতুকপূর্ণ এক বিশেষ ভঙ্গি ছিল। হঠাৎ সেই ভঙ্গিতে তিনি এক পলক আমার দিকে তাকালেন, এমনভাবে তাকালেন যে সকলেরই দৃষ্টি আকর্ষণ করলেন সেই দিকে। পরমুহূর্তেই গম্ভীর মুখে বলে উঠলেন, তা নন্দলাল, ভাবছ কেন এত? মাত্র তো ৫.৫ আনার মামলা। শুনে 2 হাঁটুর মধ্যে মাথা গুঁজে বসলাম। গুরুদেব হাসলেন, নন্দরা হাসলেন, ছেলেরা হেসে উঠল, মেয়েরা তো হাসতে হাসতে মেঝেতে লুটিয়েই পড়ল। এমনিই হতো বারবার। ছাত্রী জীবন পার হলো, বিয়ে হলো, সন্তানের মা হলাম। তখনও আমার ৫.৫ আনা নিয়ে গুরুদেব কৌতুক করেছেন, আর আমি সত্যি সত্যিই লজ্জায় জড়সড় হয়েছি। চৌরঙ্গিতে সেবারে বোধহয় গুরুদেব ৩ সপ্তাহ ছিলেন। গুরুদেবের আশ্রমে ফিরে যাবার কথা উঠলেই 2 চোখ ছলছল করে উঠত। ভাবতে পারতাম না এই স্নেহ ছাড়া হয়ে কি করে থাকব। মার কাছে শুনেছি, বাবার খুব ইচ্ছে ছিল আমাদেরও আশ্রমে রেখে পড়ান। বাড়ি করবেন বলে জমিও রেখেছিলেন কিনে সেখানে। হঠাৎ বাবা চলে গেলেন, সবকিছু উল্টে পাল্টে গেল। গুরুদেবের আশ্রমে ফিরে আসার দিন স্থির হয়ে গেল। চৌরঙ্গি হতে আসবার আগের দিন সন্ধে গুরুদেব দিদিকে আর আমাকে কাছে ডাকলেন। বললেন, অনেকগুলি বছর তোদের নষ্ট হয়ে গেছে, আর নষ্ট করে লাভ নেই। আমার সঙ্গেই চল তোরা কাল সকালে। পরদিন আনন্দে নাচতে নাচতে 2 বোন চলে এলাম গুরুদেবের সঙ্গে শান্তিনিকেতনে।
3 গুরুদেব বললেন, পড়ে পাশ করে কি করবি? অঙ্ক অ্যালজেব্রা জীবনে তোর কোন কাজে লাগবে? ইতিহাস ভূগোল যেটুকু দরকার আপনা হতেই জেনে যাবি। বাংলা মাতৃভাষা এমনিতেই শিখে ফেলবি। আর ইংরেজি তা আমিই শিখিয়ে দেব। তোর ছবির দিকেই ঝোঁক, ছবিতেই মন প্রাণ দিয়ে লেগে যা, আর সময় নষ্ট করিস নে। দিদির ছিল গানের গলা, দিদিকে দিলেন সঙ্গীতে, আর অবসর সময়ে হাতের কাজ শিখতে। শ্রীভবন মেয়েদের নতুন হোস্টেল, সেখানে থাকি। গুটি কয়েক মেয়ে মাত্র সেখানে। যেবার বাড়তে বাড়তে 40টি মেয়ে হলো, কি আনন্দ আমাদের। গুরুদেবকে গিয়ে বলি, আজ আরও 2টি মেয়ে এলো গুরুদেব শ্রীভবনে। গুরুদেবও খুশি হন শুনে। সেই শ্রীভবন এখন শ্রীসদন, বিরাট প্রাসাদ, কত শত মেয়ের বাস। শ্রীভবনে হেমবালাদি থাকেন আমাদের নিয়ে, কিন্তু আমরা জানি গুরুদেবই আছেন আমাদের নিয়ে। কথায় কথায় তাঁরই কাছে ছুটে যাই, যা কিছু আবদার তাঁরই কাছে করি, যা পাবার তাঁরই কাছে পাই। দিনে ঘুরে ফিরে কতবার আসি গুরুদেবের কাছে। ভালো কিছু পেলেই ছুটে গিয়ে তাঁকে দিই, ভালো কিছু শুনলেই ছুটে গিয়ে তাঁকে বলি। আশ্রমের সকলের সুখ দুঃখের তিনি সমান ভাগীদার। কোথাও এতটুকু অসন্তোষ বা বিরূপতার আভাস মাত্রই তিনি নিজের হাতে পরিষ্কার করে দিতেন, দানা আর বাঁধতে পারত না। একদিনের একটা ছোট্ট ঘটনা। তখন বাংলাদেশে খোঁপায় ফুল পরবার রেওয়াজ ছিল না। দক্ষিণী মেয়েদের আসার সঙ্গে সঙ্গে একটু একটু করে চল হলো। মেয়েরা 1-2টি শিরীষ কুর্চি কাঞ্চনের গুচ্ছ খোঁপায় দিয়ে সাজতে শুরু করলে। আমাদের কলাভবনে তা নিয়ে কোনো শোরগোল উঠল না। নন্দদা খুশিই হলেন দেখে, কিন্তু কলেজের 2-1 শিক্ষকের তা চোখে লাগল। ক্লাসে ছাত্রী আসবে পড়তে, খোঁপায় ফুল, এ চপলতা, অশোভন। কথাটা গুরুদেবের কানে গেল। গুরুদেব সব মেয়েদের ডেকে পাঠালেন উদয়নে। সে সময় গুরুদেব মেয়েদের মানে ছাত্রীদের ডাকলে প্রৌঢ়া গিন্নিরাও আসতেন গুরুদেব কি বলবেন শুনতে। পুরুষরাও কাছাকাছি কান পেতে ভিড় করতেন, কারণ তাঁর কথা সকল বিষয়ে সবসময়ই শুনবার বস্তু। খোঁপায় ফুল দিয়ে ক্লাসে যাওয়া উচিত কিনা গুরুদেব সে কথায় কোনো উল্লেখই করলেন না। তিনি বলতে লাগলেন মেয়েদের ব্যবহারের শোভনতা নিয়ে। এতে বয়স্করা সকলেই খুব খুশি হলেন। গুরুদেব বলতে বলতে শেষে এলেন মেয়েদের সৌন্দর্য বর্ণনায়। ঠিক ঠিক কথাগুলি মনে নেই, তবে মনে আছে বলেছিলেন মেয়েরা সাজবে বই কি, নারী নিজেকে সুন্দর করবে, চারদিক সুন্দর করে তুলবে। নারীর ধর্মই হচ্ছে সুন্দরের ধর্ম। কথা শেষে ছোট বড় সকলেই খুশি মনে উঠে এলো, যে যার মনোমতো কথা পেয়েছে। 2-4 জন তখনও যারা কাছে আছি আমরা, গুরুদেব হেসে বললেন, দেখ গিয়ে কোঅপে এতক্ষণে কত ভিড় জমে গিয়েছে স্নো পাউডার কিনতে। কোঅপ ছিল কোঅপারেটিভ স্টোর, আমাদের একমাত্র দোকান প্রয়োজনীয় জিনিসপত্র কেনবার। শ্রীভবনে কিছুকাল থাকবার পর বড়দা আশ্রমে জমি কিনে বাড়ি করালেন। বাড়ি হওয়ার পর বাড়িতেই থাকি। মাও ছোট ভাইকে নিয়ে এলেন সেখানে। তারও কিছুকাল বাদে দিদির বিয়ে হলো গৌরদার সঙ্গে, গুরুদেবের ইচ্ছে। গৌরদা ছিলেন শ্রীনিকেতনের ভার নিয়ে। 7 বছরের ছেলে এসেছিলেন পড়তে আশ্রমে, ফুটফুটে গায়ের রং। গুরুদেব আদর করে ডাকলেন গোরা। সেই নামেই তাকে ডাকতেন বরাবর। গৌরাঙ্গদার গোরা রং যখন রোদে পুড়ে পুড়ে কালো হয়ে গিয়েছিল তখনও। দিদির বিয়ের পর মা অসুস্থ হলেন। মাকে নিয়ে কলকাতায় রইলাম। বড়দা বিয়ে করলেন। সব মিলিয়ে মাস কয়েক কেটে গেল। ফিরে যখন এলাম আশ্রমে, একটু মৃদু হাসির গুঞ্জন শুনি চারদিকে। আমার স্বামী তখন সবে বিলেতের পড়া শেষ করে ফিরে এসেছেন গুরুদেবের কাছে। বিশ্বভারতীর উত্তর বিভাগে উনি কিছুকাল পড়েছিলেন। গুরুদেব যখন শেষবার বিলেতে গিয়েছিলেন, বলেছিলেন ওকে, তোরা আমার আশ্রম না ধরলে কে ধরে থাকবে? সেই কথা ওর প্রাণে গাঁথা ছিল। উনি আশ্রমের যে কোনো একটা কাজের ভার চাইলে পরে গুরুদেব খুব খুশি হয়ে কাজ দিলেন ওকে। সেই সঙ্গে বৌঠানের কাছে কথা উঠল আমাদের বিয়ের সম্পর্কে। অভিভাবকরা আমাদের বিবাহের আয়োজনে লাগলেন। আমিও কলকাতায় চলে এলাম। এমন সময় দুপক্ষের অভিভাবকদের মধ্যে তুচ্ছাতিতুচ্ছ কারণ নিয়ে মনোমালিন্য জমাট বেঁধে উঠল। গুরুদেব আশ্রমের জন্য টাকা তুলতে অভিনয়ের দল নিয়ে
বোম্বের পথে বর্ধমান স্টেশনে ট্রেনের অপেক্ষা করছিলেন। গোপন পরামর্শ মতো উনি আমাকে নিয়ে সোজা চলে এলেন গুরুদেবের কাছে। বিবাহ নিয়ে গোলমালের কথা গুরুদেব শুনেছিলেন আগেই। খানিক পরে হাওড়া হতে বম্বে মেল এলো। দলের সঙ্গে আমরা উঠে পড়লাম তাতে। কিছুক্ষণ গুরুদেবের কামরায় তাঁর কাছে বসে রইলাম। গুরুদেবের পাশের কামরায় দিনদা ছিলেন, মেয়েরাও কয়েকজন ছিল, পরে আমিও রইলাম সেই সঙ্গে। পুরুষোত্তম ত্রিকম দাসের স্ত্রী বিজুবেন তখন কলাভবনের ছাত্রী। বিজুবেনও চলেছেন এই সঙ্গে। বোম্বেতে তাঁর বাড়ি। বোম্বে স্টেশনে নেমে গুরুদেব আমাকে পাঠিয়ে দিলেন বিজুবেনের সঙ্গে তাঁর বাড়িতে। দিনদা, নন্দদা, ক্ষিতিমোহনবাবু ও ওঁকে নিয়ে গুরুদেব গেলেন টাটা প্যালেসে। সেখানেই তিনি থাকবেন। দলের বাদবাকি সবার থাকবার ব্যবস্থা হয়েছে অন্যত্র, টাটা প্যালেস হতে কিছুটা দূরে, শহরের ভিতরে। আমি সারাদিন বাজার ঘুরে শহর দেখে বিজুবেনের সঙ্গেই কাটিয়ে দিলাম। এই যে এমন করে চলে এসেছি, কাউকে না বলে কয়ে, ভয় ভাবনা কিছুই হয়নি তেমন। গুরুদেবের কাছে এসে গিয়েছি, আর আমার ভাবনার কি থাকতে পারে? আজ বুঝতে পারি এ নিয়ে কতখানি ভাবতে হয়েছিল গুরুদেবকে। আমরা তো অবুঝের মতো কাজ করে বসে আছি। ভালো মন্দের কত দায়িত্ব পড়েছিল সেদিন তাঁর উপরে। কিছু মনেই জাগেনি সেসব তখন। পরম নিশ্চিন্ত নিরাপদ মনে হয়েছে নিজেকে। সন্ধেবেলা খবর এলো বিজুবেনের কাছে আমাকে নিয়ে টাটা প্যালেসে যেতে। গুরুদেব ডাকছেন। টাটা প্যালেসে বিরাট বসবার ঘর, মেঝে জোড়া পুরু কার্পেট, বাতি ঝলমল দেয়াল। গুরুদেব বসে আছেন সেখানে সোফার উপরে। পরনে গরদের ধুতি, পাঞ্জাবি, চাদর, গলায় জুঁইয়ের লম্বা গোড়ে মালা। অপরূপ রূপ, যেন আলো ছড়িয়ে বসে আছেন। ঘরে সরোজিনী নাইডু, নন্দদা, ক্ষিতিমোহন ঠাকুরদা, উনি ও হরেন ঘোষ মশায়। গুরুদেব আমাকে বললেন, যাও একটু সেজে এসো। পাশে লেডি টাটার সুইট। গুরুদেবের জন্য সাজানো হয়েছিল এটি। গুরুদেব এখানে না থেকে ওদিককার অপেক্ষাকৃত ছোট ঘরটাই বেছে নিলেন। বললেন, অত বড় ঘরে আমি হারিয়ে যাই, এ আমার সেক্রেটারির জন্যই থাকুক। সেই ঘরে এলাম। কি আর সাজব, শাড়িটা বদলে নিলাম শুধু, আর খোঁপায় জড়ালাম ফুলের মালা এক ছড়া, বিজুবেন দিয়েছিলেন আসবার সময়। সেজে এ ঘরে এলাম। গুরুদেব সোফা থেকে উঠে এসে মেঝেতে কার্পেটের উপর বসলেন জোড়াসন হয়ে। আমাদের দুজনকে বসালেন তাঁর সামনে পাশাপাশি। গুরুদেব আগে হতেই বোধহয় বলে ব্যবস্থা করে রেখেছিলেন। আমার পাশে বসলেন নন্দদা, কন্যাপক্ষ। ওর পাশে বসলেন ক্ষিতিমোহন ঠাকুরদা, বরপক্ষ। সরোজিনী নাইডু বসলেন একাই সভাসদ হয়ে। হরেন ঘোষ মশায় রইলেন দরজায় প্রহরী, কেউ যাতে এখন না আসে ভিতরে। গুরুদেব মন্ত্র পড়তে লাগলেন বৈদিক বিবাহের। আজও সে ধ্বনি কানে আসে। তন্ময় হয়ে শুনছি গুরুদেবের কণ্ঠস্বরে সে মন্ত্রধ্বনি। আমারই যে বিয়ে সে খেয়ালই ছিল না। গুরুদেব বললেন, বলো। বুঝতে পারিনি আমাকে বলছেন, চুপ করে আছি যেমন ছিলাম। গুরুদেব আবার বললেন, বলো, আমার সঙ্গে সঙ্গে তুমিও বলো রানী। গুরুদেব আমাকে মন্ত্র পড়ালেন, ওকে মন্ত্র পড়ালেন, নিজের গলার মালা খুলে আমাদের মালা বদল করালেন। ক্ষিতিমোহন ঠাকুরদাকে, নন্দদাকে বললেন, আপনারা এবারে স্বস্তি বচন উচ্চারণ করুন। তাঁরা স্বস্তি 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 বললেন। গুরুদেবকে প্রণাম করলাম। তিনি আশীর্বাদ করলেন। যাঁরা ছিলেন ঘরে তাঁদের প্রণাম করলাম, আশীর্বাদ পেলাম। গুরুদেব উঠে সোফায় বসতে বসতে বললেন, চলো এবার নেমন্তন্ন খেতে। তাঁর সঙ্গেই গেলাম বোম্বের মেয়রের পার্টিতে। আমাদের দলের সবাই আছেন সেখানে, সকলেরই নিমন্ত্রণ। বোম্বের গণ্যমান্য আরও বহু নিমন্ত্রিত ব্যক্তি উপস্থিত। গিজগিজ করছে হল। শান্তিনিকেতনের সবার কৌতূহলী দৃষ্টি আমার উপরে। কেউ জানে না ভিতরের কি ব্যাপার। সবাই এ নিয়ে একটু কানাকানি করছে। আমি সেসব বুঝিনি তখন কিছু। একটু লজ্জা, একটু কুণ্ঠা, একটু ভালো লাগা, সব মিলিয়ে একটু বুঝিবা জড়ভাবই ছিল। কিন্তু যাঁর ভাবনা, তিনি তখন ভাবছেন কি করে এই বিবাহের কথা প্রচার করা যায়। গুরুদেবের কাছাকাছিই বসেছিলাম। সরোজিনী নাইডুর বোনেরা ও আরও অনেকে
গুরুদেবকে ঘিরে খুব আনন্দ উল্লাস করছেন। গুরুদেব হেসে বলে উঠলেন, আমাকে নিয়ে কেন এত মাতামাতি করছো? ওই দেখো নববিবাহিত দম্পতি বসে, তাদের কাছে যাও। তাঁরা ইশারা বুঝলেন, হৈ হৈ করে আমাদের ঘিরে ফেললেন। সদ্য বিবাহিত আমরা, আমাদের নিয়ে আবেগে উচ্ছ্বাসে সে জায়গা মাতিয়ে তুললেন। সবাই জানলেন, গুরুদেব নিজে প্রচার করলেন এরা বিবাহিত। কাগজের রিপোর্টাররা খবর লুফে নিল। পরদিন বোম্বের ও বাংলাদেশের ইংরাজি বাংলা সংবাদপত্রে খবর বেরিয়ে গেল। আত্মীয় অনাত্মীয় সকলে জানল, বোম্বে শহরে অমুক দিন অমুক স্থানে গুরুদেব নিজে পৌরোহিত্য করে আমাদের বিবাহ দিলেন। 4 বোম্বে শহর। গুরুদেব এসেছেন। নানা জায়গায় নানা অনুষ্ঠান অভ্যর্থনার আয়োজন প্রতিদিন সকাল সন্ধ্যায়। যেখানে যখন যেতেন গুরুদেব নিয়ে যেতেন আমাকে সঙ্গে করে। আর উনি তার সেক্রেটারি, উনি তো থাকতেনই গুরুদেবের সঙ্গে। বাইরে লোক সমাজে কোথায় কিভাবে চলতে হয়, বলতে হয়, গুরুদেব আমাকে শেখাতেন প্রতি পদে। অতি ছোটোখাটো তুচ্ছ ব্যাপারও তিনি শেখাতেন বেশ গুরুত্ব দিয়েই। একদিন এক মিটিং হতে ফিরছি, সবাই গুরুদেবকে মোটরে তুলে দিতে ভিড় করেছেন। আমাকে উঠতে বললেন, আমি উঠে সিটের ওধার ঘেঁষে বসলাম। গুরুদেব উঠলেন, উঠে আমায় এদিকটায় সরিয়ে দিয়ে আমি যেখানে বসেছিলাম তিনি সেখানে বসলেন। মোটর ছেড়ে দিলে পর বললেন, আমি এখানে কেন বসলুম বলো তো? বুঝতে পারলাম না কেন বসলেন। বললাম, ওদিকটায় রোদ্দুর ছিল, তাই কি আমায় সরিয়ে দিলেন? গুরুদেব তামাশা করে বললেন, তা নয়, মাননীয়দের ডান দিকে বসাতে হয়। আমি তোমার মাননীয় হই তো, কি বলো? সেবার বোম্বেতে একদিন বড় একটা মজার ঘটনা ঘটেছিল। বোম্বের এক্সিকিউটিভ কাউন্সিলর স্যার গোলাম মোহাম্মদ হিদায়েতুল্লাহর বাড়িতে এক রাত্রের খাবার নিমন্ত্রণ গুরুদেবের। সরোজিনী নাইডু, উনি ও আমি আছি গুরুদেবের সঙ্গে। নিমন্ত্রিত নারী পুরুষে বসবার ঘর ঠাসা। এই রকম বড় বড় পরিবেশে অভ্যস্ত নই আমি। গুরুদেব আমাকে আগলে আগলে রাখেন। সেদিনও অত লোকের মাঝে হকচকিয়ে গেলাম। গুরুদেব বুঝলেন, ইশারায় আমাকে কাছে ডেকে বড় লম্বা যে সোফাটায় তিনি বসেছিলেন সেখানে তার পাশে আমাকে বসিয়ে রাখলেন। আমিও বেঁচে গেলাম। কারো সঙ্গে আর আলাপ জমাবার দায় দায়িত্ব রইল না। গুরুদেবের দিকেই সকলের নজর, তাঁরই সঙ্গে কথা বলার আগ্রহ সবার। আমি দেখছি, শুনছি, খুশি মনে আছি। খাবার ডাক পড়াতে সবাই পাশের ঘরে গেলাম। ঘর জোড়া টেবিল, টেবিলের এক মাথায় গুরুদেব বসলেন, অন্য মাথায় কে মনে পড়ছে না, বাড়ির কর্তাই হবেন। আর টেবিলের দুধারে দু সারি অন্যান্য সকলে বসলাম মুখোমুখি। আমার পাশে বসলেন এ বাড়িরই এক মহিলা। এরা সবে পর্দা ছেড়ে বেরিয়েছেন শুনেছিলাম। ভদ্রমহিলা পাশে বসেই আর থাকতে পারলেন না। এতক্ষণ বোধহয় কৌতূহলী দৃষ্টি নিয়ে দেখছিলেন আমাকে গুরুদেবের পাশে এক সোফায় বসে আছি। কে হতে পারি আমি তাঁর? এবারে আমাকে কাছে পেয়ে প্রথম কথাই জিজ্ঞাসা করলেন, ওই বুদ্ধা সাব আপকো সাব হ্যাঁ? সেদিন যে কি কষ্টে হাসি চেপে রেখেছিলাম। খাওয়া দাওয়ার পর রাত্রে বাড়ি ফিরে সে কথাও গুরুদেবকে বলি আর হাসিতে লুটিয়ে লুটিয়ে পড়ি। শুনে গুরুদেব হাসতে লাগলেন। সরোজিনী নাইডু হো হো করে হেসে উঠলেন। সেক্রেটারিও অপ্রস্তুতের ভঙ্গিতে খানিকটা হাসলেন। পরদিন সরোজিনী নাইডুর কল্যাণে বোম্বের অর্ধেক লোক জেনে গেল ওই গল্প। পথে বাড়িতে যার সঙ্গেই দেখা হয় সরোজিনী নাইডু ডেকে বলেন, শোনো শোনো, সদ্য নতুন গল্প শোনো। সরোজিনী নাইডু রসিকা ছিলেন, হাসতে জানতেন, হাসাতে জানতেন। গল্প উপভোগ করবার মতো সরস হৃদয় ছিল তাঁর। সেবার গুরুদেবের দেখাশোনার সকল ভার সরোজিনী নাইডু নিজে নিয়েছিলেন। সকাল হতে সারাদিন গুরুদেবের সঙ্গে সঙ্গে থাকতেন। যেখানে গুরুদেব যেতেন সঙ্গে সঙ্গে যেতেন। রাত্রে তাঁকে খাইয়ে সব শেষে বিশ্রাম নিতে নিজের ঘরে ঢুকতেন। টাটা প্যালেসেই থাকতেন, গুরুদেবের যদি কখনো কিছুর দরকার হয় এই ভেবে। বোম্বেতে নাচ গানের পালা চুকিয়ে দলবল ফিরে গেল শান্তিনিকেতনে।
গুরুদেব আমাদের দুজনকে ও কালীমোহন বাবুকে নিয়ে এলেন ওয়াল্টেয়ারে। দেহ ক্লান্ত, সমুদ্রের ধারে বিশ্রাম নেবেন কিছুদিন। হায়দ্রাবাদে যাবার কথা, নিমন্ত্রণ এসেছে সেখান হতে। গুরুদেবের ভাবনা হলো আমাকে নিয়ে। কি জানি, হয়তো সেখানে পর্দা প্রথা এখনো, আমাকে নিয়ে যাওয়া ঠিক হবে কি না। সর্বেপল্লী রাধাকৃষ্ণন তখন অন্ধ্র ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, ওয়াল্টেয়ারে থাকেন সপরিবারে। গুরুদেব তাঁর সঙ্গে ঠিক করলেন আমাকে তাঁর বাড়িতে রেখে যাবেন, ফিরবার পথে তুলে নেবেন এখান হতে। রাধাকৃষ্ণন আমাকে রোজই একবার তাঁর বাড়িতে নিয়ে গিয়ে মেয়েদের সঙ্গে আলাপ পরিচয় করিয়ে দিতে লাগলেন, ভাব জমিয়ে নেবার জন্য, যেন নতুন আবেষ্টনীতে আড়ষ্ট না হই পড়ে। শেষে কালীমোহনবাবু যখন বললেন যে ইনি আগেও গেছেন একবার হায়দ্রাবাদে বিশ্বভারতীর কাজে এবং যা দেখেছেন তাতে আমাকে নিয়ে যাবার কোনো অসুবিধার কথাই উঠতে পারে না, তখন গুরুদেব রাজি হলেন, আমাকে হায়দ্রাবাদে নিয়ে এলেন। হায়দ্রাবাদে তখন ঐশ্বর্যের পূর্ণ গৌরব। যেখানে যাই নবাব বেগম সাহেবাদের জলুসে যেন পরিরাজ্য শোভা পায়। ক্লাব, তাস, টেনিস, স্টেজ নিয়ে অতি আধুনিক তারা। পার্টিতে বেগম সাহেবাদের গায়ের উজ্জ্বল বর্ণে, সাজে, অলঙ্কারে, সিফন জর্জেটে যেন বিজুলি খেলে। গুরুদেব এখানকার নিয়ম মতো একদিন নিজামের সঙ্গে দেখা করে এলেন। বাকি যত নবাব, রাজা, মহারাজা এ রাজ্যের সবাই এলেন গুরুদেবের কাছে। মনে আছে, তখন গুরুদেব শহরের গেস্ট হাউসে কিছুদিন থাকবার পর বাঞ্জারি হিলে এলেন কয়েকদিন নিরিবিলিতে থাকবেন বলে। হায়দ্রাবাদ শহর হতে 4-5 মাইল দূরে এক পাহাড়ি বন, ছোট বড় পাহাড়, পাথর আর বাবলা কাঁটায় ভরা জায়গা। বাঞ্জারা নামে এক জাতের পাহাড়িরাই কেবল থাকে সেখানে। নবাব মেহেদি নওয়াজ জং গুরুদেবের একজন বিশেষ অনুরাগী, শান্তিনিকেতনের বিশেষ হিতৈষী বন্ধু। কি জানি কোন সম্পর্কে তাকে প্রথম দিন হতেই মেহেদি ভাই বলে ডাক দিলাম, এমনই ছিল তাঁর স্নেহপ্রবণ ব্যক্তিত্ব। মেহেদি ভাইয়ের ঝোঁক গেল বাঞ্জারি হিলের উপর। বললেন, বন পাহাড় কেটে এখানে নগর বসাবো। বন্ধুবান্ধব হেসে উঠলেন শুনে। মহারাজ কিষণ প্রসাদ তখন হায়দ্রাবাদের প্রধানমন্ত্রী, আর মেহেদি ভাই কিষণ প্রসাদের সেক্রেটারি। মেহেদি ভাইয়ের অনুরোধে মহারাজ কিষণ প্রসাদ মত দিলেন। মেহেদি ভাই বাঞ্জারি হিলে মহারাজার জন্য ছোট্ট একখানি বাড়ি করালেন আর নিজের জন্য একখানি বাড়ি করলেন। মেহেদি ভাইয়ের বাড়িটি হল এক অভিনব বস্তু। বড় একটা পাহাড় বেছে নিলেন তিনি, সেই পাহাড়ের পাথর কুঁদে কুঁদে গুহার মতো সব ঘর বানালেন। ভেতরে ওই পাহাড়টাই রইল ঘরের দেওয়াল, ছাদ সবকিছু হয়ে। শোবার ঘর, বসবার ঘর, রান্নাঘর, বারান্দা মিলিয়ে পাহাড়ের ভিতরে রইল পুরো বাড়িটা, আর বাইরের দিকে পড়ে রইল হুমড়ি খাওয়া কালো প্রকাণ্ড পাথরটা। গুরুদেব বাঞ্জারাতে এলেন মহারাজ কিষণ প্রসাদের বাড়িতে, আমরা রইলাম পাশে মেহেদি ভাইয়ের গুহা বাড়িতে। গুরুদেব এখানে এসে খুব খুশি, নির্জনে নিশ্চিন্ত মনে ছবি আঁকতেন বেশিরভাগ সময়। এইখানে আসতেন মহারাজ কিষণ প্রসাদ গুরুদেবের কাছে। মহারাজার আসা যাওয়া ছিল এক জমকালো প্রসেশন। মহারাজা পথে বের হবেন খবর রটতেই সারা পথে ভিড় জমে যেত। মহারাজা কোথাও যাবেন, সঙ্গে চলল দাস দাসীর দল, পানের বাটা, পিগদানি, পাখা, গড়গড়া হাতে নিয়ে। চলল পাত্রমিত্রের দল, কেতাদুরস্ত ভঙ্গিতে ফিটফাট সাজে। পরপর নানা রঙের মোটরে উঠল সবাই। মহারাজা উঠলেন সকলের আগের মোটরে, বসলেন ড্রাইভারের পাশে, এখানেই বসেন বরাবর। হুঁকোবর্দার নলে গিয়ে ধরে বসে রইল পিছনের সিটে। মহারাজের ডান হাতের কাছে থলি ভরা আধুলি টাকা সিকি। মহারাজ মুঠো মুঠো থলি হতে তা তোলেন আর পথে ছড়ান। মোটর চলতে থাকে। এই ছিল মহারাজা কিষণ প্রসাদের পথ চলার নিয়ম। মহারাজা আসতেন বাঞ্জারি হিলে গুরুদেবের কাছে। মহারাজাও ছবি আঁকতেন জল রঙে, ওই ছিল তাঁর শখ। আমাকে তাঁর হাতের আঁকা কয়েকখানা ছবি উপহার দিয়েছিলেন সে সময়, আছে আমার কাছে। আকবর হায়দারি আসতেন, আরও কত লোক আসতেন। রোজ বিকেলের দিকে তাঁদের আসা যাওয়া লেগেই থাকত। গুরুদেব আছেন এদের অতিথি হয়ে, তাঁর আরাম আনন্দের দিকে প্রখর দৃষ্টি এদেশের মুরব্বীদের সকলের। বিখ্যাত বীণকার নিয়ে আসতেন মহারাজা, গুরুদেব বীণা শুনতেন। বাজনার শেষে চারমিনারের ছাপ তোলা গোটা গোটা মোহর মহারাজা ছুঁড়ে দিতেন ওস্তাদকে। বড় স্নিগ্ধ খুশিমাখা দিনগুলি ছিল বাঞ্জারা হিলে। সেই সেবারেই হায়দ্রাবাদে শুনেছি
গুরুদেবের মুখে কবিতা আবৃত্তি। তখনকার যুগে মাইক ছিল না, কথায় কথায় মুখের কাছে তুলে ধরতে। চারিদিক খোলা প্যান্ডেলের নিচে জনসভা, হাজার হাজার নাগরিক জড়ো হয়েছে গুরুদেবের বক্তৃতা শুনতে। বক্তৃতার পর তাদের শখ জানিয়েছে গুরুদেবের মুখে কবিতা আবৃত্তি শুনবে। গুরুদেব কবিতা পড়লেন, যেন গলার স্বরটা ছুঁড়ে দিলেন জনতার মাথার উপর দিয়ে এদিক হতে একেবারে শেষ দিক পর্যন্ত। সে কি জোর গলায়, সে কি ঝংকার সুরে! বাংলা ভাষা কেউ জানে না, একটি কথাও বুঝতে পারছে না, কিন্তু কি মন্ত্রমুগ্ধের মতো বসে আছে সব। গুরুদেব যখন জলদ নিনাদ স্বরে ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করো না পাখা বলে কবিতা শেষ করলেন, অনেকক্ষণ অবধি সে শিহরণে নিঃশ্বাস স্থির হয়ে রইল সকল লোকের। পরে শুনেছি অনেকবার কবিতা আবৃত্তি তাঁর মুখে, তবে অমনভাবে শুনিনি আর কখনো। সে সময় আরও দুটি কবিতা গুরুদেব প্রায়ই পড়তেন যখন শুনতে চাইত তারা। আমি পরাণের সাথে খেলিব আজিকে মরণ খেলা নিশীথ বেলা, আর হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে। সেই হায়দ্রাবাদেরই আরেকটি ঘটনার কথা মনে পড়ে। কত ছোটখাটো ব্যাপারেও গুরুদেবের কত খেয়াল, কত যত্ন থাকত দেখেছি। মহারাজ কিষাণ প্রসাদ বিরাট এক ব্যাঙ্কোয়েট দিলেন গুরুদেবের হায়দ্রাবাদ আগমন উপলক্ষে। আমরাও আছি তাতে। নিমন্ত্রণের দিন সকালে গুরুদেব বললেন, রানী, তোর কি কি শাড়ি আছে সঙ্গে আনতো দেখি সব, ভালো করে সেজে যেতে হবে আজ সেখানে। শাড়ি যা যা ছিল এনে ধরলাম গুরুদেবের কাছে। সবচেয়ে যে ভালো শাড়িখানি গুরুদেব তা হাতে নিয়ে বললেন, এখানাই পরিস আজ সন্ধ্যায়। বললাম, ব্লাউজ তো তৈরি নেই, পিসটা এমনিই পড়ে আছে। গুরুদেব ওকে ডাকলেন, ডেকে আদেশ দিলেন যেমন করে হোক একজন ভালো দর্জি দিয়ে ব্লাউজটা বিকেলের মধ্যেই তৈরি করিয়ে আনতে। তখনকার দিনে ইংরেজ রেসিডেন্টের প্রবল প্রতাপ হায়দ্রাবাদে। রেসিডেন্ট সস্ত্রীক আসছেন ব্যাঙ্কোয়েটে, আনুষ্ঠানিক ভোজ ইত্যাদি তখন নিখুঁত বিদেশি মতেই হতো। মহারাজের প্রাসাদে যেতে যেতে মোটরে গুরুদেব আমাকে শেখাতে শেখাতে চললেন, যতক্ষণ না খাবার ডাক পড়ে আমার কাছাকাছি থেকো, আর খাবার টেবিলে যাবার সময় যে ভদ্রলোক পাশে বসবেন তিনি তোমাকে হাতে ধরে টেবিলে নিয়ে যাবার জন্য তোমার হাত চাইবেন, সেই নিয়ম। তখন যেন আবার হাত সরিয়ে নিও না, তার বাহুতে এমনি করে হাত রেখো। খাবার সময় ক্ষণে ক্ষণে টোস্ট করতে দাঁড়াবে সবাই, সকলে যা করে দেখে দেখে ঠিক তেমনটিই করো। প্রাসাদে ঢুকবার আগে পর্যন্ত ধারণা করতে পারিনি যে কি ব্যাপার, ব্যাঙ্কোয়েট বলে কাকে। দেখে তো হতভম্ব আমি। রেসিডেন্টের স্ত্রী জাঁকিয়ে বসেছেন গুরুদেবকে নিয়ে, সেই সঙ্গে প্রধান প্রধান অতিথিবর্গ। সন্ত্রস্ত আমি বারে বারে গুরুদেবের মুখের দিকে তাকাই, বুঝতে পারি ওই ভিড়ের মাঝেও গুরুদেব লক্ষ্য রাখছেন আমার প্রতি। কেবল তাই নয়, দৃষ্টিতে যেন অভয়ও দিচ্ছেন আমায় কয়েকবার। অর্কেস্ট্রা বাজছিল সমানে, একসময় বাজনার সুরে সুরে তালে তালে উঠে পড়লেন সবাই যে যার জায়গা ছেড়ে। গুরুদেব রেসিডেন্টের স্ত্রীর হাত হাতে নিয়ে চললেন সকলের আগে আগে খাবার টেবিলের দিকে, পরপর চললেন আর সকলে জোড়ে জোড়ে। দাঁড়িয়ে আছি, রাজা ধনরাজগিরি এসে হাত বাড়ালেন। এঁকে চিনি, দুদিন আগে এসেছিলেন ইনি গুরুদেবের কাছে। আশ্রমের জন্য 10,000 টাকা দেবেন প্রতিশ্রুতি দিয়েছিলেন, পরে অবশ্য 15,000 দিয়েছিলেন। টেবিলে রাজা ধনরাজগিরির পাশেই বসলাম, বারে বারে উঠে সবার সঙ্গে টোস্টও করলাম, ভালো মতোই সব পারলাম। বাড়ি ফিরে এসে গুরুদেব ওঁকে দিলেন এক প্রচণ্ড ধমক। বললেন, চুড়িদার আচকান আর টুপি এ হলো ভারতীয় পোশাক। দেশি পোশাকে মাথায় টুপি না রাখা অভদ্রতা। বিলিতি পোশাকের বেলা তো তোমরা এমন করো না। মস্ত হলের এ প্রান্ত হতে ও প্রান্ত অবধি লম্বা খাবার টেবিল, শতাধিক লোক বসেছিল খেতে। কোনার দিকে বসেছিলেন উনি। খেতে খেতে কোনো এক অসতর্ক মুহূর্তে একবার মাথার টুপি খুলে হাতে রেখেছিলেন মিনিট খানেক। গুরুদেব বসেছিলেন টেবিলের মাঝামাঝি, রেসিডেন্ট ওদের নিয়ে।
সেখান থেকেই ওইটুকু শিথিলতা তার নজর এড়াতে পারেনি সেদিন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org golpokothar-asor.org